একদিকে দুর্গাপুরের ঘটনাটা বেরিয়েছে, ঠিক তার পাশেই বেরিয়েছে উত্তরপ্রদেশে এক দলিত নাবালিকাকে গণধর্ষণ করা। মানুষকে বোকা বানানোর তো একটা সীমা থাকা উচিত। শুভেন্দুবাবুই বা রাজ্য বিজেপি ঠিক করে দেন কবে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারাই ঠিক করে দেন কত ভোট বাদ যাবে। তো সবই যদি তারা ঠিক করে দেন, তাহলে প্রধানমন্ত্রীর দরকার কি, সংসদের দরকার কি? হিন্দুদের থেকে মুসলিমদের বৃদ্ধির হার বেশি কমছে। মালাকারা পড়িয়েছিল বিজেপি, তারা ধর্ষণ সম্পর্কে মন্তব্য করছে। কুলদীপ সিং সেঙ্গার বিজেপি নেতা ছিল। তো কয়েকদিন আগেই বেরিয়েছে কেন্দ্র সরকারেরই তথ্য, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা সব থেকে নিরাপদতম শহর। এটা আমরা বলছি না, কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে। শুভেন্দুবাবু তাহলে নিশ্চয়ই অভিযোগ আনবেন যে কেন্দ্র সরকারও হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করছে। বিষয় সেই জায়গাগুলো হচ্ছে না, চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি যেটা বলবো সেটাই ঠিক, বাকি কাউরির কথা শুনবো না। পরিচিত হিংসা, ওই যে আগে শুভেন্দুবাবুরা পোশাক পরিচ্ছদ জাতি দেখে ঠিক করে নেন ওনারা রোহিঙ্গা, ওনারা দেশদ্রোহী। তারা ইরফান মোল্লাকেও খুঁজে পায় না, তারা ঝন্টু আলী শেখকেও খুঁজে পায় না, কিন্তু তারা তাদের মধ্যে জঙ্গি খুঁজে পায়। অর্থাৎ এই যে দুর্গাপুরের ধর্ষণ কাণ্ডে তো শুভেন্দু অধিকারী সে একেবারে সব নাম ফাঁস করে দিয়েছে, এবং দুধেল গাই রাজ্য সরকার বাঁচাতে চায় নাকি তাদের? শুভেন্দুবাবুরা যদি ধর্ষণকে কোনো একটা ধর্মের সঙ্গে জুড়ে দেন, তাহলে তো বোঝা যায় যে ওনাদের মানসিকতা কী। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি। একই সঙ্গে দুর্গাপুরে ঘটেছে অত্যন্ত নৃশংস, জঘন্য, নিন্দনীয়, নরকের কীট, আর কি বলবো। এইসব নিয়ে কিছু আমার এদের সম্পর্কে কথা যত কম বলা যায় ততই ভালো। আমি সেই বিষয়ে পরে আসছি। আজকে আজকে সমস্ত সংবাদ মাধ্যমে দুটো খবর পাশাপাশি বেরিয়েছে। আমার সামনে একটা সংবাদ মাধ্যম পড়ে আছে, সেখানেও দেখছি। একদিকে দুর্গাপুরের ঘটনাটা বেরিয়েছে, ঠিক তার পাশেই বেরিয়েছে উত্তরপ্রদেশে এক দলিত নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। মানে বাংলার কথা উঠলেই উত্তরপ্রদেশের কথা টেনে আনবেন? না, টেনে আনছি কেন বলছি, কারণটা হচ্ছে একই সঙ্গে দুটো খবর বেরিয়েছে। একদিকে দুর্গাপুর, একদিকে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে যে সাসপেক্টেড, অর্থাৎ যে অভিযুক্ত বা সন্দেহ করা হচ্ছে, সে কিন্তু শুভেন্দুবাবুদের কথায় তথাকথিত দুধেল গায়েও নয়, বা তথাকথিত খান, ইসলাম, মোল্লা, এগুলো কোনোটাই নয়। এইভাবে ধর্ষণ জাত, ধর্ম, বর্ণ, রাজনীতির রং দেখে যদি আমরা এই সমস্যার সমাধান করতে চাই, তাহলে আমরা নিশ্চিত যে সমাজে আমরা ধর্ষণমুক্ত সমাজ চাই না, আমরা শুধু রাজনীতি করতে চাই। শুভেন্দুবাবুরা শুধু রাজনীতি করার কথাই ভাবেন। আরও একটা খবর আমি সোশ্যাল মিডিয়াতে পেলাম। আরএসএসের কোনো একটা শাখাতে একজনের ওপর, আইটি কর্মী, সে বোধহয় আরএসএস করে, আমি জানিও না কারা আরএসএস করে, কেন করে, এই নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তার উপর যৌন নিগ্রহ হয়েছে। সে তো অত্যন্ত সংস্কারী ব্যাপার স্যাপার। শুভেন্দুবাবুর এই নিয়ে কোনো মন্তব্য আছে? একটু থাকলে ওনার থেকে জিজ্ঞাসা করো যে এই বিষয়ে ওনার কি মন্তব্য। সেখানে কোনো দুধেল গাই নেই, বলদ নেই, তাহলে সেখানে কারা আছে? গাধা, ছাগল কারা আছে? সেখানে কেন ঘটছে? আসলে ধর্ষণ বিষয়টা এরকম নয়। ধর্ষণ কেন হয়, আমরা সত্যি যদি ধর্ষক মুক্ত সমাজ গড়তে চাই, তাহলে তাই নিয়ে আমাদের আলাদাভাবে চিন্তা ভাবনা করা উচিত। না, কিন্তু আরজি করের ঘটনা যখন ঘটেছিল আপনারাও রাস্তায় নেমেছিলেন, এবং সেই সময় এখন যে যিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায়, সিবিআইও তাকে, মানে পুলিশ যে তদন্ত করে সঞ্জয় রায়কে ধরেছিল এবং তাকে সিবিআইও প্রাধান্য দিয়ে তাকেই মূল অভিযুক্ত করেছে, কিন্তু বিজেপি তো ডাইরেক্ট বলতো যে একে ফাঁসানো হয়েছে বা এর পেছনে আরও কেউ আছে, একে বলির পাঁঠা বানানো হয়েছে। তখন শুভেন্দু অধিকারী ইনকাউন্টারের কথা বলেননি, এখন বলছেন যে উত্তরপ্রদেশের মতন অ্যাকশন চাই। হ্যাঁ, উত্তরপ্রদেশের মতো অ্যাকশন হলে সর্বনাশ হয়ে যাবে। উত্তরপ্রদেশে যে ধর্ষিতা হয়েছিল, সে যখন অভিযোগ জানিয়ে বাড়ি ফিরছিল, তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। হাতরাস, উন্নাও বোধহয় ভুলে যাওনি তোমরা কি ঘটনা ঘটেছে। কুলদীপ সিং সেঙ্গার বিজেপি নেতা ছিল। তো বিলকিস বানোকে যারা ধর্ষণ করেছিল, তারা যখন বেল পায় বা ছাড়া পায়, প্যারোলে বেরিয়ে আসে বোধহয়, বা বেল পায়, কিছু একটা হয়, তখন মালাকারা পরিয়েছিল বিজেপি। তারা ধর্ষণ
সম্পর্কে মন্তব্য করছে, তাদের মানসিকতা না, সেই কি? ধর্ষকরা তো ঠাকুর সম্প্রদায়ের ছিলেন, উচ্চ বর্ণের। হ্যাঁ, তো উচ্চ বর্ণের আমি শুধুমাত্র ওনাকে বলবো, গোলওয়ালকার সাহেব আরএসএসের দ্বিতীয় সরসংঘ চালক, তিনি মহিলাদের সম্পর্কে কি কথা বলেছিলেন, কি লিখেছিলেন, ওই বইগুলো একটু পড়ে নিতে, আমি এগুলো বলতে চাই না, উনি একটু পড়ে নিন। পড়ে নিলে তাহলে মহিলাদের সম্পর্কে ধারণাটা পরিষ্কার হবে। আমি একটা তথ্য দিই, তথ্যটা হচ্ছে কয়েকদিন আগেই বেরিয়েছে, কেন্দ্র সরকারেরই তথ্য। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা সবথেকে নিরাপদতম শহর। এটা আমরা বলছি না, কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে। শুভেন্দুবাবু তাহলে নিশ্চয়ই অভিযোগ আনবেন যে কেন্দ্র সরকারও হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করছে। শুভেন্দুবাবু নিশ্চয়ই অভিযোগ আনবেন। সিবিআই চেয়েছিলেন আরজি করে শুভেন্দুবাবুরা, সেই সিবিআই কলকাতা পুলিশ 24 ঘন্টা পরে যাকে ধরেছিল তার বাইরে কিছু করতে পারেনি। তাহলে নিশ্চয়ই শুভেন্দুবাবু ওরা বা বিজেপি, রাজ্য বিজেপি অভিযোগ আনবে যে সিবিআই তৃণমূলের কথায় চলে। আসলে সিবিআই তো প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন, তাহলে কি সিবিআইও তৃণমূলের আন্ডারে চলে? আমি জানি না। 2021-এর এনসিআরবির ডেটা অনুযায়ী রাজ্যভিত্তিক যদি পরিসংখ্যান দেখা যায়, সব থেকে ধর্ষণ বেশি হয় রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে উত্তরপ্রদেশ, পশ্চিমবাংলা সেই লিস্টে একদম নিচের দিকে। কি নিয়ে ওনারা কথা বলেন? ওনারা তথ্য নিয়ে কথা বলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় দেখতে চান না, সোজা কথা। সেটা তো রাজনৈতিকভাবে লড়াই কেন- করতে কেন হবে। মমতা ক্ষমতায় থাকবে? হ্যাঁ, স্বাভাবিক, সেটাতে কোনো অন্যায় দেখি না। মমতা ব্যানার্জি গরমের সময় পাহাড়ে গিয়ে ব্যাডমিন্টন খেলবেন আর শীতের জামা পরে ঘুরবেন, এটা শুভেন্দু অধিকারী কোনোভাবেই মেনে নেবেন না। না না, শুভেন্দুবাবু কি মানবেন না মানবেন সেটা তো গণতন্ত্রের শেষ কথা নয়। গণতন্ত্রে হচ্ছে মানুষ কি বলবেন। বাংলার 10 কোটি মানুষের মধ্যে 7,62,00,000 ভোটার গত 2024 নির্বাচনে। এবারে ওই ভোটাররা আর খালাকে ভোট দেবেন না। 7,62,00,000 ভোটারের মধ্যে মেজরিটি যাকে আশীর্বাদ করবেন তিনি ক্ষমতায় আসবেন, তার দল ক্ষমতায় আসবেন, এটাই। এসআইআর করে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম বাদ গেলে আর ক্ষমতায় আসা হচ্ছে না। হ্যাঁ, এসআইআর করে সেই চক্রান্ত একটা করছে, কিন্তু তারা তো ভুলে যাচ্ছেন যে বাংলার মাটি এইসব চক্রান্ত তো বিজেপি আজ থেকে করছে না। রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে। হ্যাঁ, শুভেন্দুবাবুই বা রাজ্য বিজেপি ঠিক করে দেন কবে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারাই ঠিক করে দেন কত ভোট বাদ যাবে। তো সবই যদি তারা ঠিক করে দেন, তাহলে প্রধানমন্ত্রীর দরকার কি, সংসদের দরকার কি, রাষ্ট্রপতির দরকার কি? ওনারাই দেশটা চালান। ওনারা সংসদীয় গণতন্ত্র ভুলে গেছেন। ওনারা মনে করেন যে এটা হচ্ছে জমিদারি, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র। তারাই থাকবেন, তারা সব ঠিক করে দেবেন, তারাই বলে দেবেন যে রাষ্ট্রপতি শাসন, পশ্চিমবাংলায় মশা মরেছে রাষ্ট্রপতি শাসন হবে। কিন্তু মণিপুরে 2জন তরুণীকে নগ্ন করে হায়নার দল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিতে দিতে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী অধ্যায়ের সব থেকে কলঙ্কজনক অধ্যায়। সেই ঘটনার পরে রাষ্ট্রপতি শাসন জারি করার দম থাকবে না, কারণ কি ওখানে তো বিজেপি শাসন করে। কিছুদিন আগে ওড়িশাতে বিজেপির নেতাকে গুলি করে মেরে দেওয়া হবে, সেখানে আইন শৃঙ্খলা ঠিক আছে, কারণ কি ওখানে তো বিজেপি শাসন করে। উত্তরপ্রদেশে দলিতকে একটার পর একটা দলিত এবং আদিবাসী মহিলাদের উপর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে অত্যাচার চলছে, ধর্ষণ হচ্ছে, পুড়িয়ে মেরেও ফেলা হচ্ছে, এবং যারা সাক্ষী থাকছে তাদেরকেও অবধি তুলে নেওয়া হচ্ছে। দলিতরা এত সংরক্ষণ কেন হয়? তাহলে এবং শুধু তাই নয়, শেষ করি, তাই নয়, তারা এতটাই ভীত যে সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস মহাশয়ের দিকেও আক্রমণ করতে হচ্ছে, কারণ তিনি দলিত সম্প্রদায় থেকে এসেছেন বলেন। তাহলে এর পরে সেগুলো সব ঠিক আছে, শুধুমাত্র এখানে আসলে পুরো ব্যাপারটা রাজনীতি। তারা বিহার জিততে পারবে না, তারা পশ্চিমবাংলা জিততে পারবে না। যখন জিততে পারবে না, তখন যে কোনো যেন তেন প্রকারেণ এই বাংলাকে দখল করার যে প্রচেষ্টা। আমি আরও একটা ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানাই। তালিবানি প্রথা পৃথিবীর অন্যতম রিগ্রেসিভ, নিন্দনীয় প্রথা। যারা তালিবান, তারা যা যা করেন, যেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই, যেখানে মহিলাদের কোনো অধিকার নেই, তারা ভারতবর্ষে আসছে এবং তারপরে সেখানে মহিলা সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকে প্রতিবাদ সারা দেশ জুড়ে হওয়ার পর আবার নতুন করে আর একটা প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। আমি এই হিন্দু হৃদয় সম্রাটদেরকে প্রশ্ন করতে চাই, শুভেন্দুবাবু সহ সমস্ত বিজেপির নেতৃত্বকে। মার্কেন্ডেয় পুরাণে বলছেন দেবী যে আমি একমেব অদ্বিতীয়ম, আমি শেষ, আমি শুরু, আমি হচ্ছে ক্ষমতার
শেষ কথা, আমি হচ্ছে সমস্ত পৃথিবী। তাহলে তারা যারা হিন্দু ধর্মের হৃদয় সম্রাটের কথা বলেন, তাহলে তারা এটা মানেন না? তারা মার্কেন্ডীয় পুরাণ মানেন না? একদিকে তারা হিন্দু বলেন, একদিকে ওমেন এম্পাওয়ারমেন্ট বলেন, মহিলা ক্ষমতায়ন, দুটোই তো মানেন না। তার মানে পুরোটাই শুধুমাত্র লোক দেখানো রাজনীতি এবং ক্ষমতা কিভাবে পাওয়া যায়। যখন যোগী আদিত্যনাথ বা শুভেন্দু অধিকারীরা মুসলিম বিদ্বেষী বক্তব্য দেন, ঘৃণামূলক বক্তব্য দেন এবং সনাতনী হিন্দু ছেলে মেয়েদেরকে নাকি মুসলিমদের বিরুদ্ধে, বাংলাদেশি রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই বা যুদ্ধ জেহাদ করতে হবে বলে বক্তব্য দেন, সেই সময় তালিবানরা আপন হয়ে গেল এদের কাছে বেশি। মানে ভারতীয় মুসলমানরা তাদের বিরুদ্ধে ঘৃণা বক্তব্য, তালিবানরা সেটাই তো বললাম যে আসলে যে কোনো মৌলবাদী শক্তি আর একটা মৌলবাদী শক্তির দিকে এগোয়। যারা মৌলবাদী নিয়ে একটু যদি ব্যাখ্যা করেন। না ব্যাখ্যা করার কিছু নেই, তারা ধর্মীয় বিভাজনকে কাজে লাগাচ্ছে। তো আমি তোমাকে এটা পড়ে শোনাচ্ছি। ধর্মীয় বিভাজনকে তারা কাজে লাগিয়ে ক্ষমতায় থাকতে চায়। দেখো, মার্কেন্ড পুরাণে যেটা আছে বলছিলাম, একোবাহং জগত্তত্র দ্বিতীয়া কা মম পরা। এইটার মানেই হচ্ছে আই অ্যালোন এক্সিস্ট ইন দিস ইউনিভার্স, হু এলস ইজ মাই ইকুয়াল, বিহোল্ড ও উইকড ওয়ান, অল দিজ আর বাট ম্যানিফেস্টেশন অফ মি। এই সমস্ত জিনিস তারা পড়েন। হিন্দুদের, তারা যে হিন্দু 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 করে লাফান, তারা বেদ পুরাণ হিন্দুদের যে গ্রন্থগুলো আছে সেগুলো পড়েন, সেগুলো মানেন। সেখানে কোথাও এরকম লেখা আছে ভারতবর্ষ চিরকাল, আজ থেকে নয়, মানে কেউ কারুর মতে 5,000, কারুর মতে 10,000 বছরের পুরনো সভ্যতা। সেখানে সবসময় হচ্ছে ইনক্লুসিভ, অর্থাৎ সকলকে নিয়ে চলার কথা বলা হয়েছে। ইসলাম ভারতবর্ষে অনেক পরে এসছে। কোথাও কখনো মনে হয়নি যে একে বাদ দিয়ে ওকে চলতে হবে, ওকে বাদ দিয়ে একে চলতে হবে। রাজনৈতিক উত্থান পতন ঘটেছে, বিভিন্ন ক্ষমতার হাত বদল ঘটেছে। মুঘল এসছে, টার্কিজ এসছে, ইংরেজ এসছে, অনেকে এসছে, কিন্তু ভারতবর্ষই থেকে গেছে। ভারতবর্ষকে বদলানো যায়নি, ভারতবর্ষের যে চিন্তাভাবনা তাকে বদলানো যায়নি। কেন এই জায়গাটা বিজেপি বদলে ফেলার চেষ্টা করছে সেইটা বুঝতে হবে। সংবিধান বদলে ফেলার চেষ্টা কেন করছে সেইটা বুঝতে হবে। এইভাবে বদলে ফেলা ভারত এত সহজ নয়, এটা মাথায় রাখতে হবে। আর আমি বলি যে ধর্ষণমুক্ত সমাজ তৈরি করতে গেলে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। রাজনীতি করার থেকেও ধর্ষণমুক্ত সমাজ করতে গেলে, রাজনীতি তো আপনারা করছেন, মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা নাকি রাতে বাইরে কেন বেরোবে বা স্ট্রংলি প্রতিবাদ জানালাম এই নিয়ে, একদম পরিষ্কারভাবে বলছি। কিছু মিডিয়া, গদি মিডিয়া, তারা মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তাকে অপব্যাখ্যা করা হয়েছে, তিনি পরে আবার গিয়ে সেটা ক্ল্যারিফিকেশন দিয়েছেন। কেন একজন মুখ্যমন্ত্রীর ব্যাখ্যাকে অপব্যাখ্যা করা হবে? এইটা কি সাংবাদিকতা? উনি যেটা বলছেন সেইটা তুলে ধরুন না। এই ব্যাখ্যা যে করা হচ্ছে, অপব্যাখ্যা, এটা অত্যন্ত নিন্দনীয়। আমার বক্তব্য, আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যে ঢুকছি না, আমার বক্তব্য হচ্ছে যে কেন ধর্ষণ হয়। কারণ ধর্ষক মানসিকতা, এই যে তালিবানরা মহিলাদেরকে ঢুকতে দেয়নি, এটা হচ্ছে বলে ধর্ষক মানসিকতা। ধর্ষণ আটকাতে গেলে এই জায়গাগুলোতে আটকাতে হয়। সোশ্যাল স্টিগমা, অর্থাৎ সামাজিক যে জড়তা, সেখান থেকে ধর্ষক মানসিকতা তৈরি হয়। সোশ্যাল স্টিগমা এবং অনেক সময় রিটালিয়েট করার ভয়, মানে যে পাল্টা কিছু করে দেবে না তো, আমি অভিযোগ জানাতে গেলে পাল্টা কিছু করে দেবে না তো। ওই যে যেটা উত্তরপ্রদেশের বিয়ে দিলাম, যে অভিযোগ জানালাম, পুরো পরিবারটাকেই মেরে দিল, পুড়িয়ে মেরে দিল, তাহলে কে অভিযোগ জানাতে যাবে? এবং নিশ্চিতভাবে আদালতের ওপর আরও ভরসা বাড়াতে হবে। আদালতের ওপর ভরসা মানুষের কম থাকলে হবে না। এবং এছাড়াও, এগুলো আমি বলছি না, এগুলো যারা সমাজতত্ত্ব নিয়ে রিসার্চ করে তারা বলছেন। এবং বৈবাহিক ধর্ষণ, এটাও কিন্তু ধর্ষণ, সেই ব্যাপারেও গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র রাজনীতি করলে হবে না। এই কথাগুলো আমরা তো বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অপরাজিতা বিল আনা হয়েছে, কঠোর বিল। কেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি সাইন করছেন না? কেন সেই বিল পাস করছেন না? আমরা তো কঠোর আইনের পক্ষে রায় দিয়েছিলাম। এই কঠোর আইন চাই, যেটা 4টে কারণ বললাম। একদিক থেকে সমাজে সচেতনতা বাড়াতে হবে, ধর্ষক মানসিকতা কমাতে হবে। এইভাবে ধর্ষণ বন্ধ করা যায় না। আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, উন্নত দেশগুলোতে, সেখানে কেন হয় না? সুইডেনে কেন নেই? সুইজারল্যান্ডে কেন নেই?
একদিকে সিস্টেম তৈরি করতে হবে, আইন আদালতকে শক্ত করতে হবে, ভয় দেয়া মানে মানুষ যাতে ভয় পায় সেই বিষয় করতে হবে। উল্টো দিক থেকে মানসিকতাকেও চেঞ্জ করতে হবে। একদিকে আমি বলবো মেয়েরা ওটা কেন পড়ছে, মেয়েরা এটা কেন পড়ে বেরোচ্ছে, এইগুলো আমরা যখন বলছি তখন সেটাকেও পরিবর্তন করতে হবে। এবং একই সঙ্গে আইন অপরাজিতা বিল কেন বিজেপি করছে না, তার মানে কি বিজেপি আসলে চায় না, তো বিজেপি চায় রাজনীতি করতে, এটাই হচ্ছে পার্থক্য। অমর্ত্য সেনের সঙ্গে অমর্ত্য সেনের সঙ্গে আপনার কথা হয়েছিল, আপনি দেখাও করেছিলেন, অনেক বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু এসআইআর নিয়ে তার একটা রিসেন্ট বক্তব্য যে এসআইআরে মানুষের ক্ষতি হবে বা আতঙ্কে আছে বা এই বিষয়ে। না, অমর্ত্য সেন মহাশয় যে বক্তব্য দিয়েছেন সে তো পরিষ্কার, তিনি মনে করেন ভারতবর্ষের বর্তমান যে কেন্দ্রীয় শাসক তারা যেভাবে দেশটা চালাতে চাইছে তার মধ্যে অসঙ্গতি আছে, সংবিধান কে বাইপাস করে দেশ চালাতে চাইছেন তিনি। তো আমি একটা আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে তার যে চিন্তাভাবনা, তর্কপ্রিয় ভারতীয় এবং পরিচিত হিংসা বলে দুটো বই, এই দুটো বইয়ে পরিষ্কারভাবে লেখা আছে ভারতবর্ষে তর্কের জায়গা থাকবে, তুমি একরকম মতামত দেবে, আমি একরকম মতামত দেবো, আর একজন একটা মতামত দেবে, এটাই গণতন্ত্রের প্রকৃত গণতন্ত্র। সেখান থেকে বিভিন্ন তর্কের মধ্যে থেকে উন্নততর মতামত উঠে আসবে, সেটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মূল বিষয়। সেই জায়গাগুলো হচ্ছে না, চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি যেটা বলবো সেটাই ঠিক, বাকি কাউরির কথা শুনবো না। পরিচিত হিংসা, ওই যে আগের দিন ইন্টারভিউয়ে বললাম যে শুভেন্দুবাবুরা পোশাক পরিচ্ছদ জাতি দেখে ঠিক করে নেন ওনারা রোহিঙ্গা, ওনারা দেশদ্রোহী। তারা ইরফান মোল্লাকেও খুঁজে পায় না, তারা ঝন্টু আলী শেখকেও খুঁজে পায় না, কিন্তু তারা তাদের মধ্যে জঙ্গি খুঁজে পায়। অর্থাৎ এই যে পরিচিতি দাগিয়ে দেয় এবং তার থেকে হিংসা, এটা অমর্ত্য সেন বহুদিন আগে সাবধান করে গেছিলেন। এইটা অত্যন্ত ভয়ঙ্কর। দেশের প্রধানমন্ত্রী যখন বলেন যে ও কি পোশাক পরে আসে তার থেকে জঙ্গি বোঝা যায়, এইটা ভয়ঙ্কর। এর থেকেই বিভাজনের সৃষ্টি হয়। ভারতবর্ষ এই বিভাজনের ভারতবর্ষ নয়। অমিত শাহ বলছেন যে সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগরিষ্ঠতা পাবে, বাংলাদেশ রোহিঙ্গাদের মুসলমানরা ভরে যাচ্ছে, আমি ওই জন্যই এসআইআরটা। হ্যাঁ, আমি একটা এবিপি নিউজের খবর দেখছিলাম, অনেক পুরনো খবর, আমি চাইলে দেখাতে পারি। সেই খবরে বলছে যে তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় এখন যা গ্রোথ রেট, মানে মুসলিম পপুলেশন এবং হিন্দু পপুলেশনের, হিন্দু জনসংখ্যা এবং মুসলিম জনসংখ্যার যা বৃদ্ধির হার, সেই হারে যদি সমান সমান হতে হয় তাহলে 270 বছর লাগবে। 270 বছর পরে হিন্দু এবং মুসলিম এক হবে। এবং তার সঙ্গে আরও শর্ত আছে, তখন ভারতবর্ষের জনসংখ্যা কত হবে জানো? 13,000 কোটি টাকা, বলছি, সরি, 13,000 কোটি। 13,000 কোটি জনসংখ্যায় যখন পৌঁছাবে তখন ভারতবর্ষে মুসলিম এবং হিন্দু সমান সমান হবে, এবং সেটা করতে 270 বছর লাগবে। অবভিয়াসলি সম্ভব নয়, অলীক কল্পনা। এই যে বলে দিচ্ছেন 2050 সালের মধ্যে, অঙ্ক তো করে দেখাতে হবে। মানুষকে বোকা বানানোর তো একটা সীমা থাকা উচিত। প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে হিন্দু এবং মুসলিম প্রত্যেকেরই জন্মের হার অর্থাৎ বৃদ্ধির হার কমছে। হিন্দুদের থেকে মুসলিমদের বৃদ্ধির হার বেশি কমছে। মুসলিমদের 8% কমেছে, সেখানে হিন্দুদের 4% কমেছে। কিন্তু তা সত্ত্বেও মুসলিমদের আগে জনসংখ্যা বৃদ্ধির হার যেহেতু অনেক বেশি ছিল, আমি একটা তথ্য দিয়ে বলছি, ধরো 32% ছিল, সেখান থেকে তাদের কমে হচ্ছে 22% হয়েছে, তার মানে 10% কমেছে। মুসলিমরা 10% কমিয়েছে। হিন্দুদের ধরো ওই 32-এর সময় হিন্দুদের ছিল 22%, সেইটা হিন্দুদের এখন কমে দাঁড়িয়েছে 18%। তাহলে হিন্দুদের 4% কমেছে। কমার ক্ষেত্রে মুসলিমদেরই বেশি কমছে, কিন্তু যেহেতু মুসলিমদের আগে অনেক বেশি ছিল, কারণটা কি? এগুলো হয় কোত্থেকে? অশিক্ষা থেকে হয়। শিক্ষিত সম্প্রদায় যারা বোঝেন যে জনসংখ্যা বৃদ্ধি করলেই হয় না, তার সঙ্গে সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা মানুষ, একটা পরিবার, তাদের যদি 10টা বাচ্চা হয় কী করে তাদেরকে খাওয়াবে, পড়াবে, সেগুলো চিন্তা করতে হবে। তা আগে এইগুলো চিন্তা করতো না, কারণ কি? শিক্ষার হার কম ছিল। শিক্ষার হার, সমাজের অর্থনৈতিক বৈষম্য, এইগুলোর ওপর দাঁড়িয়ে জনসংখ্যা ঠিক হয়।
আসল জায়গাটাতে তো কেউ হিট করছে না, সত্য কথাটাও কেউ বলছে না। সুতরাং মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার হিন্দুদের থেকে অনেক বেশি। মুসলিমরা কমছে, জনসংখ্যা বৃদ্ধির যে কমার হার সেটা মুসলিমদের বেশি, অর্থাৎ মুসলিমদের জনসংখ্যা আগের থেকে রেটে কমছে, কিন্তু অ্যাবসোলিউট ভ্যালুতে এখনো বেশি হচ্ছে। কারণ কি? কারণ তাদের আগে প্রচুর বেশি ছিল, সেখান থেকে এখন কমতে সময় দিতে হবে। আর এই হিন্দু মুসলিম সমান সমান হয়ে যাবে, এই তো তথ্য দিয়ে দিলাম। 13,000 যখন জনসংখ্যা হবে 270 বছর পর, যদি একই রেটে চলতে থাকে তাহলে কোনোটাই হবে না, মুসলিমদের জনসংখ্যাও কমছে, হিন্দুদের জনসংখ্যাও কমছে। সুতরাং এগুলো হবে না, এইসব নাটক রাজনীতি দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, আর মানুষরাও এই সব দখল হয়ে গেল। আরে একটু তথ্য, একটু পড়াশোনা, এটা আমাদেরও দায়িত্ব এই তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরা।